সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজকে যে পাঠটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, বরাবরের মতোই আমি তোমাদের সাথে থাকি পৌরনীতি ও সুশাসন নিয়ে, এবং এটি একাদশ শ্রেণীর ক্লাস, সেই জন্য আমি প্রথম পত্র ক্লাসটি নিয়ে কথা বলবো এবং আজকের অধ্যায় পঞ্চম। আমি পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলছি এবং পঞ্চম অধ্যায়ের এটি দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের শেষে আমাদের শিক্ষার্থীরা নাগরিকের অধিকারের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসের শিক্ষণফল হচ্ছে নাগরিকের যে অধিকার আছে, অধিকারের শ্রেণীবিভাগগুলো আমরা দেখব, এবং আজকের ক্লাস শেষে আমি চেষ্টা করব যে আমাদের শিক্ষার্থীরা অধিকারের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগগুলো ভালোভাবে বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসটিকে পাঠ পরিকল্পনাটি আমরা এখানে বলছি। আমরা বরাবরের মতো যেভাবে চেষ্টা করি, প্রথমে আমাদের রিক্যাপ থাকে, অর্থাৎ গত ক্লাসের আমাদের যে পড়াটুকু ছিল সেগুলো আমরা একটু মনে করার চেষ্টা করি। তারপরে আমাদের আজকের লার্নিং আউটকাম নিয়ে আমরা কথা বলবো। তারপরে আমাদের আজকে যে লার্নিং আউটকামটি আছে সেটির উপরে একটা ইভ্যালুয়েশন থাকবে, ছোট দুই একটি প্রশ্নের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী। তারপরে অবশ্যই আমরা এই মূল্যায়নের ভিতরে গত দিনের বাড়ির কাজ যেটি আছে সেটি একটু দেখব এবং আজকের বাড়ির কাজ দিব, এবং শেষে আমরা একটু চিন্তা করব যে আমাদের এই পড়ালেখার বাইরেও যে বিষয়গুলো আমাদের সম্পৃক্ত হওয়া উচিত, আমাদের কলেজে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে, এই দূরশিক্ষণের মাধ্যমেও বা এই অনলাইনের মাধ্যমে আমরা যেগুলোয় অংশগ্রহণ করতে পারি, বা এ নিয়ে আমরা একটু কথা বলবো। এটি হচ্ছে আমাদের আজকের পাঠ পরিকল্পনা মূলত। তাহলে আজকে আমরা প্রথমে চলে যাই। ইন কেস তোমরা যদি গত ক্লাস যারা মিস করেছো, বা আজকে যে ক্লাসে যারা আছো, গত ক্লাসটি আমরা যদি একটু তোমাদের মনে করিয়ে দেই, তাহলে এভাবে হচ্ছে আমরা প্রথম ক্লাস শুরু করেছিলাম একটি চ্যাপ্টারে, সেটি পঞ্চম চ্যাপ্টার বলছি, এবং এই কিছু শব্দ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে কি তোমাদের মাথায় প্রশ্ন আসে, যে শব্দ দিয়ে আমি যদি তোমাদের মাইন্ড ম্যাপিং বলি, এই শব্দ দেখে আর কি কি শব্দ তোমাদের মাথায় আসে। সেখান থেকে আমরা বলেছিলাম যে হিউম্যান রাইটস অথবা অধিকার কর্তব্য নিয়ে আমরা কথা বলবো, যেটি আমাদের অধ্যায় পঞ্চম। এবং সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বলছি দেখো যে আমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা শেষের দিকে, এবং আমরা পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলছি। এবং তোমরা জানো তোমাদের কোর্স প্ল্যান অনুযায়ী সামনে তোমাদের পরীক্ষা আছে, সেহেতু আমি বলবো তোমরা যারা নিয়মিত শিক্ষার্থী আছো তারা আমাদের সাথে ক্লাসটি করো, এবং আমরা এই গুগল ক্লাসরুমের মাধ্যমে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো তোমরা আমাদের সাথে সম্পৃক্ত হও। আমরা এই দুটি কয়েন দেখিয়ে বলেছিলাম, কয়েনটি দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা বলছি অধিকার এবং কর্তব্য, এটি ঠিক একটি কয়েনের এপাশ ওপাশ, একই মুদ্রার আমরা দুপিঠ বলছি। অর্থাৎ মুদ্রার যেহেতু এক পাশে যদি না থাকে তাহলে আরেকটা পাশ যেভাবে অনেক জায়গায় কাজ করে না বা সেটা মূল্যহীন হয়ে যায়, ঠিক তেমনই আমরা অধিকার এবং কর্তব্যকে বুঝিয়েছিলাম যে অধিকার এবং কর্তব্য মুদ্রার এপিঠ ওপিঠের মতো। অর্থাৎ আমাকে একটা মুদ্রা কাজে লাগানোর জন্য আমাদের এপাশ এবং ওপাশ দুটোই দরকার, তেমন আমি বলছি অধিকার এবং কর্তব্য এতটাই সম্পর্কযুক্ত। আমরা অধিকার নিয়ে কথা বলছিলাম সুপ্রিয় শিক্ষার্থী। এই জায়গায় আমরা যেটা বলেছিলাম, মূলত আমরা মানুষ হিসেবে, একটা সামাজিক জীব হিসেবে আমাদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমাদের পাওনা, সেগুলোকে আমরা এক কথায় বলছি অধিকার। এই অধিকারগুলো বিভিন্নভাবে যায়, সেটাকে মৌলিক অধিকার, মানব অধিকার, সেটি আজকে আমরা দেখব। বা অধিকার আমাদের দেশের ভিতরে হলে সেটা কোনটি সামাজিক, কোনটা রাজনৈতিক, কোনটি অর্থনৈতিক, এই বিষয়গুলো দেখব। তাছাড়া আমরা যেটা দেখেছিলাম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটি আমার ছিল, তোমরা যারা গুগল ক্লাসরুমে সম্পৃক্ত হয়েছে এর মধ্যে আমার সাথে, তারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি দিয়েছে, এবং সেখানে আমাদের একটা সময় বেঁধে দেওয়া ছিল। এবং তোমরা যারা এখন পর্যন্ত সম্পৃক্ত হওনি, আমার এখানে শিক্ষক পরিচিতির যে মেল আইডি আছে সেখানে তোমরা মেল করে খুব দ্রুত সম্পৃক্ত হয়ে যাও, কারণ সেখানে আমরা মার্কিং করছি, সেই মার্কিংটা তোমাদের ফাইনালে অ্যাড হবে। সো তোমরা এখনই সম্পৃক্ত হয়। এই প্রশ্নটি ছিল যে অধিকার হতে হলে আমরা বলেছিলাম যে তিনটি শর্ত যদি পূরণ করে তাহলে সেটি আমরা বলছি, তাহলে সেটা অধিকারের ভিতরে পড়ে। প্রথমেই বলছি সেটা সমাজবোধ বা মূল্যবোধ থেকে আসবে, এবং একটি অর্গানাইজেশন অর্থাৎ রাষ্ট্র এটাকে স্বীকৃতি দিবে এবং সেটা অনুমোদন করবে, এবং আরেকটি বিষয় হলো যে সেটা সবার মঙ্গলের কথা বিচার করে করবে। এই তিনটি বিষয় অধিকার বলতে হলে আমাদের খুব মনে রাখতে হয়, এই বিষয়টি আমরা বলার চেষ্টা করেছিলাম। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলেছিলাম, আমাদের গত ক্লাসের শেষ শিক্ষণফল যেটি ছিল যে আমরা এর অধিকারের বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা যদি র্যান্ডমলি কিছু বলি, যেটা ওই তিনটি যে শর্ত আছে সেই শর্তটি অবশ্যই, তারপরেও আমাদের কিছু কিছু থাকে যেগুলো রাষ্ট্র করবে, পরিবর্তন হবে, অর্থাৎ আমরা বলেছিলাম রিজিড হবে না, যুগের সাথে সমাজের সাথে তাল মিলিয়ে এটি প্রাপ্য হবে বা এর মাত্রাটা কম বেশ হবে। এবং এক সময় আমি যেটা বললাম যে না, শুধু আমি অধিকার পাবো এমনটা কোনো বিষয় না, অবাধ এবং হবে না, এটা সসীম হবে। অর্থাৎ আমার মানসিক বা মানবিক পূর্ণ বিকাশের জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমার দরকার, এবং আমি সে ততটুকু পাওয়াই আমাদের
অধিকার। এগুলো ছিল আমাদের গত ক্লাসের শিক্ষণফল বা গত ক্লাসের শিক্ষণফলের উপরে আমাদের লেকচার। এবং এখান থেকে আমাদের প্রশ্ন ছিল সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা প্রশ্নের উত্তর দিয়েছো তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছে এবং তারা খুব ভালোভাবে উত্তর দিচ্ছ এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করছো। আর যারা এখন পর্যন্ত সম্পৃক্ত হওনি, আমি তোমাদেরকে বলছি খুব দ্রুত সম্পৃক্ত হয়ে যাও, কারণ তোমাদের এখানে গ্যাপ পড়ে যাচ্ছে, কারণ আমি একটা টাইম দিচ্ছি, সে টাইমে না হলে সেটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। সো আশা করছি তোমরা এই বিষয়ে একটু যত্নশীল হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের এই লেকচারের এখন আমরা আজকের শিক্ষণফল নিয়ে কথা বলা শুরু করব। অর্থাৎ আমরা গতদিন বললাম অধিকার কি, অধিকারটা 3টা শর্ত বললাম, অর্থাৎ বললাম আমার ব্যক্তিত্ব বিকাশের জন্য যে প্রাপ্য সুযোগ সুবিধাগুলো সেগুলো। আজকে আমরা বলবো যে আমরা তো অনেক সুযোগ সুবিধাই পাই, তাহলে সেগুলোকে একটু ক্লাসিফাই করা উচিত না? আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের চাহিদাটা অর্পণ করার সুবিধার্থে এই অধিকারগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। আমরা প্রথমেই যদি বলি যে তোমাদের এখানে একটা হ্যাপি ফ্যামিলি, আমরা যদি বলি একেবারে প্রথম ছবি যেটা আমরা দেখছি, বাবা মা ভাই বোন, একটি নিউক্লিয়ার ফ্যামিলি, এবং খুব সুন্দর করে বলছে, দেখো পরিবারের কথা বলছে। দ্বিতীয় আমরা ছবিটা যদি বলি, তোমরা দেখছো এখানে আমরা বলছি যে দেখো এখানে আমরা এইভাবে এই ছবিটার ব্যাখ্যা দিতে পারি যে এখানে জাতি ধর্ম বর্ণ, অর্থাৎ তুমি যদি ভালো করে খেয়াল করো, কাউকে হয়তো মুসলিম দেখাচ্ছে, কাউকে শিখ দেখাচ্ছে, কাউকে ব্ল্যাক দেখাচ্ছে, কাউকে হোয়াইট দেখাচ্ছে। অর্থাৎ আমরা বলছি অধিকারটা এমন একটা জিনিস যেটি প্রাপ্যতার ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচ্য হবে না। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ গোত্র, তুমি শিক্ষিত না অশিক্ষিত, এই বিষয়গুলো মূল বিবেচ্য হবে না। আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় দেখছো তোমরা নিশ্চয়ই, শাউট করছে একজন বা তার বিষয়টি জানান দিচ্ছে, এখান থেকে তারা বলার চেষ্টা করছে ইয়েস ডেমোক্রেসি, ইকুয়ালিটি, ভোটিং রাইটস, ডেমোক্রেসি, ফ্রিডম অফ স্পিচ, এই বিষয়গুলো বলছে। অর্থাৎ এই 3টি ছবি দিয়ে তোমরা কিছু অধিকারের ইঙ্গিত পাও কিনা? অবশ্যই আমার মনে হয় তোমরা এটা অনুধাবন করছো যে কিছু ইঙ্গিত নিশ্চয়ই পাচ্ছ। যেমন আমি প্রথমটাই যদি বলি তাহলে সেটা অধিকারের একটা পর্যায়, অর্থাৎ পরিবার গঠন করার, আমি যদি বলি একটি নির্দিষ্ট শর্ত বা একটি নির্দিষ্ট বয়স হলে পরিবার গঠন করার একটা বিষয়। তারপর আরেকটি আমরা যদি বলি সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এখানে দেখছো যে আমরা বলছি দেখো যে আমরা এই প্রাপ্যতার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো বিবেচনা আসবে না, অর্থাৎ সেখানে ধর্ম বর্ণ কাস্ট কালচার ওই বিষয়গুলো আসবে না। তারপরে আমরা আরেকটা বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা খেয়াল করো, আমরা এই জায়গায় দেখছি এখানে আমরা কিছু রাইটস এর কথা বলার চেষ্টা করছি যেগুলা মূলত আমাদের সিভিক রাইটস। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের রাষ্ট্রে বসবাস করার জন্য রাজনৈতিক কিছু ব্যাপার, অর্থাৎ আমরা ডেমোক্রেসিতে আমরা আমাদের ভোটিং রাইটসটা আমরা দিব, আমাদের আইনের শাসন থাকবে, আমার যতটুকু প্রাপ্য আমি ততটুকু করতে পারবো, এই বিষয়গুলো। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই একটু অনুধাবন করছো যে অধিকার বিষয়টা কোন কোন ভাগে ভাগ হতে পারে। এখানে আমরা প্রথমেই বলি দেখো অধিকার একেবারেই যদি প্রথম আমি ডিভাইডেশন করি তাহলে কোন বিষয়টা চলে আসে? আমরা একেবারেই যদি বলি তাহলে 2টে বিষয় চলে আসে, এক হচ্ছে নৈতিক, আরেকটা হচ্ছে আইনগত। হ্যাঁ, নৈতিক এবং আইনগত। এবং এটা কেন আসছে আমরা এর পরের সেগমেন্টটা দেখলে বুঝতে পারবো। অর্থাৎ অধিকারটা প্রথমেই চলে আসছে, আমি যদি বলি নৈতিক অধিকার, তাহলে খেয়াল করে দেখো তো তুমি সন্তান হিসেবে পিতামাতা কর্তৃক এই যে তোমার লালন পালন বা তোমার এই যে বেড়ে ওঠার যে সুবিধা বা এই যে সুযোগ, এটি কিন্তু তোমার একটা নৈতিক অধিকার। হ্যাঁ, বা গরিব যারা আছে, গরিব দুঃখী যারা আছে তাদেরকে তোমাদের হেল্প করতে হবে, এটি কিন্তু তোমাদের একটি নৈতিক অধিকার। অর্থাৎ এই গরিব দুঃখী তুমি হেল্প না করলে রাষ্ট্র, বা আমি কি বললাম অধিকারের সংজ্ঞায় কি বললাম, যে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হবে। তাহলে কিছু কিছু অধিকার আছে যেগুলো নৈতিক, যেটা মূল্যবোধ থেকে আসে, সেটি না করলে কোনো অর্গানাইজেশন তোমাকে জোর করে সেটা করাতে পারবে না, বাট সেটা তোমার নৈতিক মূল্যবোধ থেকে তোমাকে করতে হবে, তোমার মূল্যবোধটা কাজে লাগাতে হবে। তাহলে আমরা বলছি যে এইসব অধিকারগুলা আমরা পালন করি, কিন্তু সেগুলোর জন্য কোনো অর্গানাইজেশন আমাদের বাধ্য করতে পারে না, সেটা রাষ্ট্র হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে সেগুলোকে আমরা নৈতিক বলছি। আরেকটি বলছি যেগুলো তোমার ব্যক্তিত্ব বিকাশের জন্য একেবারেই জরুরি, যেগুলো আইন দ্বারা সিদ্ধ, অর্থাৎ এগুলো যদি খেলাপ হয়, খর্ব হয়, তাহলে তুমি আইনের আশ্রয় নিতে পারো, সেগুলো আইনগত অধিকার বলছি। আমরা দেখবো এরপরে আইনগত অধিকারের ভিতরে আর কোনগুলো থাকে। সর্বপ্রথম আমরা বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটা যদি তোমরা একটু খেয়াল করো, পরিবার গঠনের অধিকার। অর্থাৎ সমাজে সামাজিক জীব হিসেবে বসবাস করে সামাজিক জীব হিসেবে পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য যে অধিকারগুলো তোমার দরকার, সেগুলোকে আমরা বলছি সামাজিক অধিকার। আমরা দেখবো সামাজিক অধিকারের ভিতরে কি আছে। এরপরে বলছি অর্থনৈতিক অধিকার। অর্থাৎ আমি বললাম দেখো তুমি সামাজিক জীব, তারপরে তোমার অর্থের ব্যাপার আসবে এবং ওগুলা মেনটেন হলে তুমি রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হবে। অর্থাৎ তোমার যে একটা অর্থনৈতিক অধিকার আছে, তোমার জীবিকার অধিকার আছে, তোমার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে, তোমার অবকাশ পাওয়ার অধিকার আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এগুলো হচ্ছে অর্থনৈতিক অধিকারের ভিতরে চলে যায়। তারপরে আমরা যেটা বলছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় শিক্ষার্থী, সেটা রাজনৈতিক অধিকার। অর্থাৎ আমরা এক সময় বলি যে আমরা রাজনৈতিক জীব। এখন 21শ শতাব্দীতে তোমাকে যদি বলি যে তুমি রাজনৈতিক সংগঠনের বাইরে চলে যাও, অর্থাৎ রাষ্ট্রের বাইরে চলে যাও, তাহলে দেখবে তোমাকে কোথায় যেতে হবে? ওই যে বলেছিলাম যে সমাজে যারা বসবাস করে না,
আইদার তারা গড অথবা তারা বিস্ট। তাহলে আমাদের এখনকার সময়ে সমাজের বাইরে বা রাষ্ট্রের বাইরে বসবাস করার সুযোগ সুবিধা নাই বললেই চলে, সুযোগ নেই বললেই চলে। অর্থাৎ আমরা বলছি দেখো রাজনৈতিক অধিকার কিছু আছে, যেমন আমরা বলছি আমাদের ভোটাধিকার, আমাদের আইনের শাসন পাওয়ার অধিকার, আমাদের নির্বাচন করার অধিকার, হ্যাঁ, আমাদের বলার অধিকার, এগুলো হচ্ছে রাজনৈতিক অধিকার। এছাড়াও আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য আর কি লাগে? অবশ্যই সাংস্কৃতিক অধিকার লাগে। তোমার আমরা যদি বলি দেখো যে আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, বর্ণ, এগুলোকে কেন্দ্র করে আমরা কিছু উদযাপন করি, কিছু আনন্দ উৎসব করি, সেগুলো করাও কিন্তু তোমার অধিকার। সেগুলো তোমার ব্যক্তিত্ব বিকাশের জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য তোমার দরকার, বা তোমার এই কর্মক্ষমতাকে আরো বেশি বাড়ানোর জন্য দরকার। যদি তুমি একবার ধরে নাও শুক্রবার কোনো বন্ধ নেই আমাদের দেশে, মনে করে না আমাদের শুক্রবার যে একটা জেনারেল উইকেন্ড পাই সেটা নেই, তাহলে কি মনে করো যে আমাদের কাজের গতিটা বাড়বে? আমরা সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন কাজ করছি না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যতই মনে করো যে না এটাতে তোমার প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে, কখনোই বাড়বে না। এতে তোমার উল্টোটা হয়ে যাবে। তুমি যদি অবকাশ না পাও, অর্থাৎ যদি সাংস্কৃতিক অধিকার বা এর ভিতরে তোমার রিক্রিয়েশন না হয়, তাহলে তোমার প্রোডাক্টিভিটি বা তোমার উপযোগিতা বা তোমার এই যে তোমার দক্ষতা, এটা কিন্তু কমতে থাকবে। এটি একটি অধিকার। আরেকটি বিষয় আছে জানো, আমরা এটি বলি এখনকার সময়ে একটি আলোচিত বিষয়, এবং আমরা একটা বোধ নিয়ে কথা বলি, অর্থাৎ আমরা কেউ না সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী, এবং এই যে ধর্মীয় কিছু অধিকার আছে, অর্থাৎ তুমি তোমার ইচ্ছা মতো ধর্ম পালন করা, অন্যের অসুবিধা না করে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা, এগুলো কিন্তু তোমার একটি অধিকার। এটি যদি তোমাকে আমি পালন করতে না দেই, এটি যদি তোমাকে এই সুযোগ সুবিধা না দেই, তাহলে মানসিকভাবে বা মানবিকভাবে তুমি সুস্থ থাকতে পারবে না, বা অনেকটা অসম্ভব হয়ে যাবে। তাহলে আমরা বলছি এগুলো অধিকারের শ্রেণীবিভাগ। এবং ব্যক্তিগত কিছু অধিকার আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো সুপ্রিয় শিক্ষার্থী। আমরা অর্থাৎ এখানে তোমরা দেখো আমরা অধিকারের শ্রেণী বিভাগ আজকে আমাদের শিক্ষণফল, অর্থাৎ আমরা প্রথমেই যদি বলি, এটা আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি, যে একেবারে অধিকারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে দিচ্ছি। যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ এগুলো খর্ব হলে আমরা কোনো প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে পারবো, অর্থাৎ এগুলো আমাদের জন্য খুবই দরকার বলেই রাষ্ট্র এটাকে গ্যারান্টি দিচ্ছে। এইরকম কিছু অধিকার থাকে। আর কিছু অধিকার থাকে যেগুলা আমরা বলি যে এটা হলো নৈতিকভাবে, যেমন আমরা ক্লাসে দেখে আসছি, আমাদের গুরুজনদের দেখে আসছি, যে আমরা গুরুজনরা আসলে বা আমাদের সিনিয়ররা কেউ আসলে আমাদের জায়গাটা ছেড়ে তাদের দিচ্ছি, তাদের সুবিধা দেখছি। আমরা বাসে তার জায়গা ছেড়ে দিচ্ছি, একজন ভদ্র মহিলাকে জায়গা দিচ্ছি। এগুলা কি আমাদের না করলে কেউ আমাদের জেল ফাঁসি দিয়ে দিবে? কখনোই দিবে না। এগুলো আমাদের মানবিকতা থেকে, এগুলো আমাদের পরিবার থেকে। তাহলে এগুলা যে অধিকার, আমিও মনে করি যদি আমাদের এখানে একজন সিনিয়র সিটিজেন থাকে, তিনার কিন্তু একটা অধিকার আছে সবার আগে সেবাটা পাওয়ার। তিনি এই দেশে 70 বা 60-70 বছর ধরে এই দেশকে সেবা দিয়ে গেছেন, তাহলে তার একটা অধিকার আছে না, যে তিনি এই শেষ বয়সে বা সিনিয়র হয়ে গেলে তিনি অধিকার। এগুলো হচ্ছে নৈতিক অধিকার। অর্থাৎ তুমি তোমার পরিবারের দ্বারা তুমি লালিত পালিত হবে, এটি তোমার অধিকার। এটা নৈতিক অধিকার কোথাও লেখা নেই, বাট তুমি পাবে। আরেকটা আইনগত অধিকারের ভেতরে এগুলো থাকছে। তোমাকে কথা বলতে না দিলে তুমি আদালতের দ্বারস্থ হতে পারবে, তুমি ন্যায্য মজুরি না পেলে তুমি আইনের দ্বারস্থ হতে পারবে, রাজনীতি তুমি ভোট দিতে না পারলে তুমি তুমি যদি নির্বাচনের মানে প্রার্থী হতে না পারো, সাংস্কৃতিক অধিকারে বাধাগ্রস্ত হও, তাহলে তুমি আইনের দ্বারস্থ হতে পারবে। কারণ এগুলো সবগুলোই আইনগত অধিকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলোকে একটা ডিটেলসে যাই, আমরা দেখি অধিকারগুলোর ভিতরে কোন কোন অধিকারগুলো স্পেসিফিক আছে। এটি কেন দরকার? কারণ এটা আমাদের তোমাদের এমসিকিউতে আসে। হয়তো একটি অধিকার তুলে দিয়ে বলবে যে এটি কোন অধিকার বলো, অথবা বলবে এই অধিকার কি আইনগত অধিকার। সো আমাদের এই ভেতরে যেতে হবে, এবং তোমরা পাঠ্যপুস্তকে যদি দেখো তাহলে এখানে বিস্তারিত আছে। আমরা তাহলে এখন আলোচনা করব সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, মোটা দাগে যে অধিকারগুলো আছে সেই শ্রেণী বিভাগগুলো আমরা দেখব। তাহলে এটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন কোন অধিকারটা আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সামাজিক অধিকারটা আলোচনা করব, অর্থাৎ সামাজিক অধিকার কোনগুলো আছে যেগুলো আমাদের জন্য খুবই দরকার, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এর মাঝে আমরা বলি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই তোমাদের গুগল ক্লাসরুমের স্ট্রিমে সেখানে পোস্ট করতে পারো, অথবা এখানেও তোমরা লিখতে পারো। এবং তোমরা যারা উপস্থিত আছো, আমাদের শিক্ষার্থী প্লাস যে কোনো বিদ্যার্থী, তোমরা তোমাদের উপস্থিতিটা আমাদের জানান দিতে পারো, অর্থাৎ তোমরা কে কে আছো সেটা আমাদের জানাবে অবশ্যই। তাহলে আমরা প্রথমে দেখি সুপ্রিয় শিক্ষার্থী, একেবারে প্রথম সামাজিক অধিকার বলছি, তোমরা খেয়াল করে দেখো, আমি প্রথম ক্লাস থেকে বলে আসছি যে জন্মগতভাবে আমরা সামাজিক জীব, অর্থাৎ তুমি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে, জীবনের অধিকার থাকবে, এটি হচ্ছে তোমার একটি অন্যতম সামাজিক অধিকার। অর্থাৎ তোমার ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রথম তোমার তো বাঁচতে হবে, তুমি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে। ভালোভাবে জীবন ধারণ মানে কি? ভালোভাবে জীবন ধারণ মানে কি শুধু বড় হয়ে যাওয়া? না, ভালোভাবে জীবন ধারণ মানে তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো থাকবে, তোমার চিকিৎসার ব্যবস্থা থাকবে, তুমি সুশিক্ষা পাবে, সেগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার দেশের জন্য কাজ করবে। অর্থাৎ যে তোমার উপযোগিতা, তোমার ডেভেলপমেন্টটা হবে, হওয়ার জন্য যা যা দরকার, এটি তোমার অধিকার। এটি সবার প্রথম
সামাজিক অধিকার। দ্বিতীয়টা আমরা বলেছিলাম ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ আমার কোনোভাবেই কি একটি বিষয় ভালো লাগে না, আমার নিজস্ব মতামত আছে, অর্থাৎ নির্বাচনে বা কোনো বিষয়ে আমার মতামত দেওয়ার স্বাধীনতা আছে। আমার ককে ভালো লাগে না, আমার খকে ভালো লাগে, তাহলে আমি খয়ের পক্ষে যেতে পারি, খয়ের পক্ষে গিয়ে আমি তাকে নির্বাচিত করতে পারি, তাকে কোনো দায়িত্ব দিতে পারি। অর্থাৎ তোমার ব্যক্তির যে স্বাধীনতা, সে স্বাধীনতা, যেমন আমি যদি বলি ব্যক্তি স্বাধীনতার ভিতরে আরো বড় দাগে যদি বলি, তুমি ধর্ম বিষয়টা আসে, তোমার চিন্তা বিবেকের বিষয়গুলো আসে, তাহলে এই যে অধিকার, প্রথম অধিকার, এটা তো তোমার সামাজিক অধিকার। অর্থাৎ তুমি এক একজনের এক এক পছন্দ থাকতে পারে, তোমার কালার এক এক ডিফারেন্স হতে পারে, তোমার ব্যক্তিত্ব এক এক পছন্দ হতে পারে, এই অধিকারটা তোমার থাকবে। অর্থাৎ কেউ তোমাকে জোর করে বলবে না যে এটাই তোমার প্রিয় ব্যক্তিত্ব হতে হবে বা এটি তোমার প্রিয় কিছু হতে হবে, অর্থাৎ তোমার নিজের স্বাধীনতা থাকবে। আরেকটি বলছি দেখো, চিন্তা ও মত প্রকাশের অধিকার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো, মৌলিক অধিকার অর্থাৎ বাংলাদেশ সংবিধানের 26 থেকে 47 পর্যন্ত তোমাদের বলেছিলাম পড়ার জন্য এবং শিরোনামগুলো তোমাদের মেমোরাইজ করতে। সেখানে যদি দেখো তাহলে সেখানে কিন্তু এইগুলাই আছে। অর্থাৎ আমি কি বললাম, এগুলো আইনগত অধিকার, সংবিধান এগুলোকে সিকিউরিটি দিচ্ছে। চিন্তা ও মত প্রকাশের অধিকার, অর্থাৎ তুমি তোমার চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা পাবে। চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতা পাবে কিভাবে? অর্থাৎ তুমি তোমার আইনগত বা নিয়ম সিদ্ধ উপায়ে কারো সমালোচনা করবে, অর্থাৎ তোমার চিন্তা, তোমার মত প্রকাশের তোমার স্বাধীনতা থাকবে। তুমি কোনো ইনোভেটিভ আইডিয়া হলে সেটা শেয়ার করবে, সেটা যদি সবার মঙ্গল হয় সেটা করবে। অর্থাৎ তোমার মত প্রকাশের একটা অধিকার থাকবে। তোমাকে একেবারেই কোনো উপায় দিয়ে, কোনো আইন দিয়ে, কোনো কিছু দিয়ে তোমার মুখটাকে বন্ধ করতে পারবে না। এটি তোমরা এখন মনে করতে পারো যারা সুপ্রিয় শিক্ষার্থীরা আছো, যে হয়তো পরিবারে তোমরা যারা ছোট তাদের কথা বলতে দেওয়া হয় না, হয়তো বলো না তুমি কিছু বোঝো না। বাট তুমি ভালো করে দেখো, একটা ভালো কালচার হচ্ছে একটা কিছু ডিসিশন নিতে হলে সবার মতামতটাই নিতে। কে বলা যায় যে একেবারে ছোট, যে তার মাথায় যেটি আসবে, সে যে বুদ্ধিটা দিবে, সেটা হয়তো সিনিয়র কারো হয়তো আসলো না বা আসতে একটু অসুবিধা হয়, তার কাছ থেকেও কিন্তু একটা ভালো বুদ্ধি চলে আসে। অর্থাৎ তোমার মত প্রকাশের কিন্তু একটা স্বাধীনতা আছে, সেটি কিন্তু আমরা এখানে দেখছি। এবার আমরা বলছি দেখো, নিয়ম শুদ্ধ উপায়ে রাষ্ট্র কর্তৃক অঘোষিত নয়, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রের অমঙ্গল হবে এমন কোন সভা সমিতি ছাড়া সব সভা সমিতিতে কিন্তু তুমি যেতে পারো, আয়োজনও করতে পারো। তুমি খেয়াল করে দেখো যে তোমার কি শুধু এর রাজনৈতিক সভা সমিতি হয় তা কিন্তু না। এখন করোনার সময় ছাড়া অন্য সময় তুমি দেখবে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, আমরা বর্ষে নববর্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, এগুলো কিন্তু সভা, এগুলা সাংস্কৃতিক সভা। তারপরে আমরা যদি বলি যে সুশীল সমাজ আছে, তারা দেখবে অনেক সময় সমাজের বা রাষ্ট্রের কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করছে, সভা করছে, সমাবেশ করছে, সরকারের কাছে দাবি পেশ করছে, এগুলো কিন্তু আছে। অর্থাৎ সরকার অনুমোদিত, অর্থাৎ সরকারের বিরুদ্ধ না, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধ হবে না বা রাষ্ট্রের ক্ষতি হবে না বা সার্বভৌমত্বে আঘাত হানবে না, এমন কিছু বিষয় ছাড়া তুমি কিন্তু সভা সমিতির অধিকার ভোগ করবে। এটা সামাজিক অধিকার। তাহলে সভা সমিতি করতে হলে তোমাকে চলাফেরা করতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, তোমার ফ্রিলি চলাফেরা করার অধিকারটিও একটি সামাজিক অধিকার, অর্থাৎ তোমাকে বাইন্ড করে রাখা যাবে না। তাহলে তুমি যদি এখন বলো যে ঠিক আছে আমি তো এখন সব জায়গায় যেতে পারবো, স্যার বললো চলাফেরার অধিকার হচ্ছে আমার একটা সামাজিক অধিকার যেটি আইন আইন দ্বারা সিদ্ধ, বলে ক্লাস শেষ করেই তুমি বাসা থেকে বের হয়ে গেলে, সন্ধ্যার পরেও ফিরলে না, তুমি বলছো তোমার চলাফেরার অধিকার না। তারপর তোমার মনে হলো যে না, তুমি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবে, তোমার মন চাইছে ঢুকতে, তুমি ঢুকে দেখবে, তুমি হচ্ছে এক্সাম রুমে ঢুকবে বা কিছু কনফিডেন্সিয়াল জায়গা আছে সরকারের, সেটা প্লেস আছে, সেটা হচ্ছে আর্কাইভ আছে বা অনেক জায়গা আছে যেগুলো আবার তোমার ভিতরে থাকবে না। অর্থাৎ সরকারের গোপনীয় কিছু বিষয় আছে বা কনফিডেন্সিয়াল কিছু আছে যেগুলাকে আইন বলে যে তোমাকে অনুমতি নিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি সব জায়গায় ইচ্ছা করলে ঢুকতে পারবে না। অর্থাৎ সরকারের নির্ধারিত যেই জায়গাগুলা আছে সেগুলা ছাড়া তুমি বাংলাদেশের ভেতরে যে কোনো জায়গায় গিয়ে চলাফেরা করতে পারবে। হ্যাঁ, মানে তোমার স্বাধীনতা, যে তুমি চলাফেরা করতে পারবে, অর্থাৎ তোমার এই স্বাধীনতাটা থাকবে, তোমাকে একেবারে কনফাইন্ড করে কোথাও রাখা যাবে না। এবার আমরা বলি সংবাদপত্রের অধিকার। তোমরা জানো ডেমোক্রেসির অন্যতম একটি আমি যদি বলি রক্ষা কবচ, তাহলে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্রের স্বাধীনতার মানে কি? সংবাদপত্রের স্বাধীনতা বললে আমি তাকে একটু ঘুরে তোমাকে উপরে যেতে হবে। এই যে চিন্তা, ব্যক্তি স্বাধীনতা, এগুলো সবকিছুর বিষয় কিন্তু সংবাদপত্রের মাধ্যমেই আমরা জানতে পারি। অর্থাৎ সরকারের অনুমোদিত, অর্থাৎ একটি দেশের ভিতরে যে সংবাদপত্র আছে সে একবারে সত্য এবং বস্তুনিষ্ঠ যারা সংবাদ প্রকাশ করে তাদের সেই সংবাদটা প্রকাশ করতে দিতে হবে, সেটা অর্গানাইজেশনের পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমরা এখানে অর্গানাইজেশন বলতে আমরা রাষ্ট্রের কথা বলছি। অনেক সময় রাষ্ট্র তো অনেক ডিসিশন নেয় যেটা জনগণের পক্ষে হয় না, সেটাকে যখন আমরা পর্যালোচনা করি সেগুলোকে আবার পক্ষে নিয়ে আসি, তাহলে কি সেগুলো বলবে না? ভুল তো হবেই। সে ভুলগুলো সংশোধন করার জন্য সংবাদপত্র সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, সেটা হোক সরকারের পক্ষে যাক বা সরকারের বিপক্ষে যাক, এটি একটি অধিকার।
আরেকটি বলছি দেখো, আইনের চোখে সমানাধিকার, অর্থাৎ তুমি যে হও না কেন, সেই সরকারের দেশের বা রাষ্ট্রের একটি সাধারণ নাগরিক হও, তুমি রাষ্ট্রের একজন প্রথম শ্রেণীর নাগরিক হও বা গুরুত্বপূর্ণ পদে থাকো, যেখানেই থাকো না কেন আইন তোমার জন্য সমান। হ্যাঁ, অর্থাৎ সবার জন্য আইন সমান হবে। আমরা কি বলি যে আইনের চোখে সকলেই সমান, অর্থাৎ আইনের চোখে সকলের সমান মানে আইন অন্ধ। তুমি যদি অপরাধ করো, সেই অপরাধ তুমি যে হও না কেন, ব্যক্তি, গোষ্ঠী, তোমার শিক্ষা দীক্ষা সবগুলার উপরে তোমাকে বিচার করবে যে তুমি কি কাজটা সম্পাদন করলে তার উপরে। অর্থাৎ আইনের চোখে আমরা সবাই সমান অধিকার পাবো। এটি হচ্ছে আমাদের আরেকটি অন্যতম সামাজিক অধিকার। আরেকটি বলছে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে বলছে সম্পত্তির অধিকার, অর্থাৎ তুমি এই দেশের ভেতরে, অর্থাৎ আমি যদি বলি তুমি আইন সিদ্ধ উপায়ে যে কোনো জায়গায় সম্পত্তি নিজের দখলে রাখা, সেটা বিক্রি করা বা ক্রয় করা, এই অধিকারটি তুমি পাবে নিয়ম সিদ্ধ উপায়ে। নিয়মতান্ত্রিক উপায়ে তুমি এই অধিকারটি পাবে। এটি হচ্ছে সরি এটি হচ্ছে অন্যতম আরেকটি সামাজিক অধিকার। তোমাদের কারো যদি অসুবিধা হয় সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কারো শুনতে অসুবিধা হয় বা সাউন্ড প্রবলেম বা যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টসের সঙ্গে সঙ্গে লিখবে এবং আমরা চেষ্টা করব যে সেটা আমরা ফিক্স করতে আর কি। হ্যাঁ, তোমাদের কোনো প্রবলেম হলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শিক্ষণফলের প্রথম অধ্যায়ে আছি, অর্থাৎ আমরা বলছিলাম অধিকার, অধিকারের পরে আমরা বললাম দুটি ভাগ, নৈতিক এবং আইনগত। আইনগত থেকে আমরা আরেকটি যেটা দেখছিলাম অর্থাৎ সামাজিক অধিকার, সামাজিক অধিকারটি দেখলাম। আমরা আর কিছু সামাজিক অধিকার দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা। যেমন আমি বলেছিলাম সামাজিক জীব হিসেবে তোমার বসবাস করার জন্য বা মানসিক বিকাশ করার জন্য ধর্মের অধিকার, পরিবার গঠনের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার, আমি বলবো অবশ্যই শিক্ষা লাভের অধিকার, তোমার সংস্কৃতি, তোমার ভাষার অধিকার, তুমি খ্যাতি এবং সম্মান লাভ করবে তোমার কাজের দ্বারা অধিকার, এবং সম্পত্তি বলে এবং চুক্তি সম্পাদনের অধিকার। এই যে বিষয়গুলো আমি বললাম যে তুমি একজন কোনো ব্যক্তি বা শুধু ব্যক্তি বা ব্যক্তি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান তুমি চুক্তি করতে পারবে। এই যে অধিকারগুলো, এগুলো হচ্ছে সবই তোমার সামাজিক অধিকার। অর্থাৎ আমরা বলছি যে দেখো, আমাদের যদি অধিকারের ধারাটা বলি তাহলে সামাজিক অধিকারের ভিতরে অধিকারটা বেশি, অর্থাৎ সমাজে বসবাস করি আমরা, সে সমাজে বসবাস করার জন্য আমাদের যে সুবিধাগুলো দরকার সেগুলোকে আমরা এইভাবে শিরোনাম দেখিয়ে নিয়ে আসতে পারি এগুলো। এবং আমি আরেকটু তোমাদের বলে দিলাম, তোমরা খেয়াল করে দেখবে যে আইনগত অধিকার কেন বলছি, কারণ সরকার এগুলোকে স্বীকৃতি দিচ্ছে আইন হিসেবে। সেটার আমরা লিঙ্ক কোথায় পেতে পারি? সেটা পেতে পারি তোমরা বাংলাদেশ সংবিধানের তোমরা মৌলিক অধিকারের যদি ভাগে চলে যাও, তাহলে সেখানে সুন্দর করে দেখবে 26 থেকে 47 খুব সুন্দর করে মৌলিক অধিকারগুলো দেয়া আছে এবং তার ভিতরে এগুলো সবই চলে আসবে। আমরা সব দেখতে পাবো এখানে যে যে অধিকারগুলো সেগুলো বর্ণনা দেওয়া আছে এবং বলা আছে যে এগুলা তুমি অবশ্যই পাওয়ার যোগ্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এবার যদি আমরা বলি যে সামাজিক জীব হিসেবে বসবাস করার জন্য আমাদের সামাজিক কিছু অধিকার লাগলো, তার বাইরেও আমাদের কিছু অর্থনৈতিক ব্যাপার-স্যাপার থাকবে। অর্থনৈতিক ব্যাপার-স্যাপার বা অর্থনৈতিক আইন কামের দরকার হবে আমাদের সুষ্ঠুভাবে গড়ে ওঠার জন্য, সেটি আমরা দেখব। তোমাদের যদি শব্দ বা কোনো কিছুর অসুবিধা হয় তাহলে তোমরা একটু আমাদের কমেন্টসে জানাবে। শিক্ষার্থী, তাহলে আমরা বলছিলাম অর্থনৈতিক অধিকারটা আমরা এখন নিয়ে কথা বলবো। অর্থনৈতিক অধিকারে আমরা প্রথমেই যেটা বলছি যে এটা আমাদের কেন দরকার। আমরা বললাম সামাজিক জীব হিসেবে বসবাস করার পরে আমাদের কিছু বিষয় থাকবে, যে বিষয়গুলো আমরা কি করব, আমাদের চাকুরি জীবন থাকবে, আমাদের কিছু অর্থ লাগবে, কিছু উপার্জন লাগবে, সেগুলো সেভিংস লাগবে। এগুলার যে বিষয়টা, সে বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব একটু কথা বলার, যে এগুলো কোনগুলো আমাদের অধিকার, যে অধিকারগুলো অবশ্যই আমাদের দরকার, এবং সেগুলা নিয়ে আমরা যদি সেগুলো খর্ব হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিতে পারি। তাহলে আমরা প্রথমেই বলি যে প্রথম অধিকারটা কি? প্রথম অধিকার হচ্ছে কর্মের অধিকার, অর্থাৎ তুমি যোগ্য, তোমার একটা কর্ম পাওয়ার জন্য তোমার পূর্ণ যোগ্যতা আছে, সেখানে সেই কর্মে নিয়োগের শর্ত অনুযায়ী তুমি যদি সেখানে ফিট হও তাহলে আমরা ধরে নিব যে তোমার সেটি পাওয়ার অধিকার থাকবে। অর্থাৎ তোমরা এখন জানো আমরা কম্পিটিশন করি বিভিন্ন মাধ্যমে, কম্পিটিশনের মধ্যে যদি অবাধ হয় তাহলে যে প্রথম হবে সে সবার আগে সুযোগটা পাবে, যে তুমি প্রথম, তোমার চয়েসটা আগে পূর্ণ করা হোক। তুমি নিশ্চয়ই দেখছো যে তোমার মার্কসের ভিত্তিতে তুমি রাজশাহী কলেজে ভর্তি হলে, অর্থাৎ তোমার মার্কস বেশি, তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি রাজশাহী কলেজে ভর্তি হবে তোমার চয়েস অনুযায়ী। তাহলে এইরকম করে কর্মের অধিকার থাকবে, অর্থাৎ তুমি যোগ্য হলে তোমার লেভেল অনুযায়ী তুমি কর্ম লাভ করার একটি সুযোগ পেতে পারো, সেটি কর্মের অধিকার বলছি। দ্বিতীয় বলছি যে কর্ম তো পাওয়া গেল, হ্যাঁ, এখন তোমাকে ন্যায্য মজুরি আমি দিচ্ছি না,
তাহলে কি হবে? হ্যাঁ, তুমি দেখবে যে বাংলাদেশে এরকম অনেক ছদ্ম বেকারত্ব আছে। তোমরা নিশ্চয়ই অর্থনীতির এটা দেখে থাকছো। ছদ্ম বেকারত্ব মানে আমি একটা কাজ ২ জনে করতে পারবো। যেহেতু আমার অন্য কোনো কাজ নেই, আমি ৩ জনকে ওখানে এড করে দিলাম। যে ঠিক আছে, তোমার কাজ নেই, তুমি এখানে করো। তাহলে কি বেতনটাও ২ জনের বেতন ৩ জনে আমরা ভাগাভাগি করে নিচ্ছে? তাহলে খেয়াল করে দেখো, যোগ্য ২ জন, ২ জনের জন্য কাজ, কিন্তু ওখানে আমার অনেক বেশি লেবার ফোর্স থাকার কারণে আমি আরেকটা লেবারকে ওখানে এড করলাম। করার ফলে আমাদের লেবার ফোর্স ওখানে না লাগলেও, প্রয়োজন হলেও আমরা প্রয়োজন ওখানে মানে দরকারে কাজে লাগাচ্ছি, এবং আমাদের ২ জনের যে মজুরি, সে মজুরিটা ৩ জনকে দিচ্ছি। তাহলে কি ন্যায্য মজুরি হলো? না, ন্যায্য মজুরি হলো না। তাহলে আমরা বলছি যে দেখো, আমাদের এই যে বললাম পরিপূর্ণ বিকাশের যে সংস্কৃতি, ওই অধিকারগুলোকে এনফোর্স করতে হলে কিন্তু তোমার কিছু অর্থের দরকার হয়। অর্থাৎ তুমি যদি ন্যায্য মজুরি না পাও, তাহলে যে বললাম এর আগের সম্পত্তির অধিকার, সাংস্কৃতিক অধিকার, তারপর অনেক অধিকার, সেগুলোর জন্য টাকা তো লাগবেই। তাহলে ন্যায্য মজুরি পাওয়াটাই তোমার একটি অধিকার, যেটি অর্থনৈতিক অধিকার। একটা বলছি বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার। ওই যে প্রথম দিকেই বললাম, তোমাদের আমরা বলে দিছি যে তোমরা টানা সকাল থেকে একেবারে শুক্র থেকে একেবারে শনি পর্যন্ত, শুক্র থেকে বৃহস্পতি পর্যন্ত তোমরা ক্লাস করবে, তোমাদের কোনো ছুটি নেই। কারণ তোমাদেরকে, তোমরা রাজশাহী সেরা স্টুডেন্ট বা দেশ সেরা স্টুডেন্ট, তোমাদের হচ্ছে এবার হলো আমরা বিশ্ব সেরা স্টুডেন্ট করব করে, তোমাদের শুক্রবারের ছুটিটা আমরা অফ করে দিলাম। তাহলে কি সেটা হওয়া সম্ভব? না, 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 তোমরা দেখবে মেশিন হয়ে যাচ্ছ। আর মেশিন হয়ে গেলে কি হয়ে যাবে? মেশিনেরও তো একটু তোমরা জানো ছুটি দরকার, হ্যাঁ? তাহলে আমরা বলছি আমাদের অবকাশ লাগবে, বিশ্রাম লাগবে। তার জন্য সুন্দর ব্যবস্থা আছে, সৃষ্টিকর্তা আমাদের করে দিয়েছেন। দেখো, রাত হচ্ছে বিশ্রামের জন্য। এবং সেটি যদি না থাকতো, তাহলে খেয়াল করে দেখো, সম্ভব ছিল না এত ভালোভাবে সবকিছু করার। তাহলে এটিও আমাদের একটা অধিকার, যে এই বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার। এখানে আমি একটু বলে দেই যে তুমি যদি কর্মে যোগদান করো এবং বিশ্রাম এবং অবকাশ লাভ করো, তাহলে সেগুলা কিন্তু তোমার উইথ পে ছুটি হবে। খেয়াল করো, এটি অধিকার যে তুমি ছুটি পাবা, কিন্তু তোমাকে পেমেন্টটা দেয়া হবে, তোমার মজুরিটা দেয়া হবে। অর্থাৎ তুমি ছুটি মানে তোমার মজুরি ওখানে অফ, তা কিন্তু না। এই যে সুবিধাটা, এটির জন্যই কিন্তু আমাদের আইনের দ্বারস্থ হতে হয়। সেই জন্য আমরা বলছি যে এই অধিকারটা কি আমাদের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার। এটি হচ্ছে একটি অর্থনৈতিক অধিকার, এবং সেটা আবার আইনগত অধিকার। হ্যাঁ, তারপরে আমরা আরেকটু বলি, সুপ্রিয় শিক্ষার্থীরা, শ্রমিক সংঘের অধিকার। তোমরা নিশ্চয়ই দেখবে যে অনেক প্রেশার গ্রুপ আছে, ইন্টারেস্ট গ্রুপ আছে, যে ইন্টারেস্ট গ্রুপ, প্রেশার গ্রুপগুলো নিজস্ব শ্রমিক বা নিজস্ব যে ইন্টারেস্ট আছে, নিজস্ব প্রফেশনাল গ্রুপ আছে, তাদের সুবিধা নিয়ে কাজ করে। অর্থাৎ তুমি খেয়াল করে দেখবে যে তোমার বাবা যদি কোথাও চাকরি করেন, তাদের নিজস্ব সংগঠন আছে, আমাদের সংগঠন আছে, বিভিন্ন সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সংগঠন আছে। এই সংগঠনগুলো কি করে, ওই যে যারা কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সুবিধাগুলোকে একসাথে করে কর্তৃপক্ষের কাছে তুলে ধরে। অর্থাৎ এটি তৈরি করতে দেওয়া হচ্ছে তোমার একটা অধিকার। হ্যাঁ, এটি হচ্ছে অর্থনৈতিক অধিকার। আরেকটা আমরা বলছি অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার। অর্থাৎ আমরা কি বললাম, এই যে করোনার সময়ে তোমরা খেয়াল করে দেখো যে সরকারি যারা সার্ভিস হোল্ডার আছে, করোনা সময়ে তারা কি একটা নিরাপত্তা লাভ করছে না? অর্থাৎ তুমি যদি এখন দেখো যে আমাদের এই সময়ে যারা প্রাইভেট জব ছিল বা যাদের টেম্পোরারি জব ছিল, যেই আমাদের এই যে প্যান্ডেমিকের সময় যখন কাজটি বন্ধ হয়ে গেল, তখন তারা কিন্তু স্যালারি তাদের প্রায় অফ হয়ে গেল। কারণ কি, তাদের প্রাইভেট অর্গানাইজেশন, এবং তারা তাদের ওই অর্থনৈতিক নিরাপত্তা লাভ তাদের ছিল না। তাদের ওইভাবেই চুক্তি করা ছিল যে মানে কাজ অনুযায়ী তোমার টাকা। হ্যাঁ, এমন জব আছে। বাট যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা যেই অর্থনৈতিক সুবিধাটা আছে যেসব সার্ভিসে, সেগুলোকে কি তোমার, সেটা হোক কোনো প্যান্ডেমিক হোক বা যে কোনো কারণে যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু তাদের এই যে অর্থনৈতিক বা ন্যায্য মজুরি পাওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। এবং তোমরা অনেকে শুনে আসছো, হ্যাঁ, ভালো করেই তোমরা দেখে আসছো কি বলছে, যে আমাদের সরকারি যে বিষয়গুলা, বা এই সময় অনেকেই বলছে যে দেখো, এই সময়ে আমাদের যে অর্থনৈতিক মন্দা যাচ্ছে, বা আমাদের যে চাকরিজীবীরা আছে তাদের যে অসুবিধা হচ্ছে, বাট যারা সরকারি চাকরিজীবী বা যাদের অর্থনৈতিক নিরাপত্তা আছে, সেই বিষয়টা যাদের জন্য সুবিধাজনক, তারা কিন্তু এর ভিতরে আর যাই হোক এই অর্থনৈতিক মানে অসুবিধার মধ্যে পড়ছে না। তাহলে খেয়াল করে দেখো, এটি কিন্তু তোমার একটা অধিকার। এই অধিকারটি একটা অর্গানাইজেশন তোমাকে দিচ্ছে, তাহলে এটি তোমাদের প্রাপ্য অধিকার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি অধিকারের 3টা ভাগ বলছিলাম, তার ভিতরে আমরা এবার আমাদের লার্নিং আউটকামের আরেকটি বিষয়ে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা প্রথমে সামাজিক অধিকার বললাম। সামাজিক অধিকারগুলোকে আরো বেগবান করার জন্য যা যা অধিকার দরকার, অর্থাৎ অর্থনৈতিকভাবে যে যে অধিকারগুলো দরকার, আমরা একটু আগে সেটি দেখলাম। এই অধিকারগুলোকে আমরা অর্থনৈতিক অধিকার বলছি। তোমরা খেয়াল করে দেখো, এই অধিকারগুলো সবগুলাই কাকে অ্যাসিস্ট করছে? সামাজিক অধিকারগুলোকে অ্যাসিস্ট করছে। এবং সামাজিক অধিকারগুলা এবং অর্থনৈতিক অধিকারগুলো যখন একসাথে কাজ করছে, তখন তোমার স্যাটিসফ্যাকশন বাড়ছে। তোমার স্যাটিসফ্যাকশন বাড়লে তোমার বিকাশ ভালো হচ্ছে। তোমার বিকাশ ভালো হলে তোমার মন ভালো থাকছে, তোমার প্রোডাক্টিভিটি বাড়ছে, তুমি কাজে গেলে কাজ ভালো হচ্ছে, তোমার দ্বারা তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হচ্ছে। অর্থাৎ এগুলো দেখো, সবগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। অর্থাৎ তুমি ভালোভাবে
সন্তুষ্ট হলে আরেকজনকে ভালোভাবে সন্তুষ্ট করছো। সো এটা হচ্ছে অর্থনৈতিক। এবার আমরা যাই ইউনিভার্সাল সাফ্রেজ, অর্থাৎ ভোট দেবার অধিকার। আমরা তাহলে রাজনৈতিক অধিকারের কথা বলছি, আমরা কিছু রাজনৈতিক অধিকার নিয়েও কথা বলবো, অর্থাৎ যে অধিকারগুলো আমরা ভোগ করি এবং তারা সরাসরি রাজনৈতিক অধিকারের ভিতরে যায়। তাহলে সেই অধিকারগুলো কি সুপ্রিয় শিক্ষার্থী? সবার প্রথম তোমরা এখানে একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইউনিভার্সাল সাফ্রেজ এটা দেখতে পাচ্ছ। অর্থাৎ এটি এমন একটা বিষয়, আমরা যেহেতু আধুনিক সময় একবিংশ শতাব্দীতে ডেমোক্রেসি প্র্যাকটিস করছি, অনেক দেশ করছে, সেখানকার অন্যতম একটা বিষয় হচ্ছে তোমার ভোট দানের অধিকার। ভোট দানের অধিকার বলতে কি, একেবারেই নিম্ন থেকে উঁচু পর্যায়ে, অর্থাৎ এখানে কোনো কাস্ট কালচার, এখানে তোমার কালার, তারপরে হচ্ছে তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই কাজ করবে। অর্থাৎ তুমি ওই দেশের নাগরিক, আইনসিদ্ধ উপায়ে তোমার একটি নির্দিষ্ট বয়স হয়েছে, তুমি সুস্থ সবল মানুষ, তোমার যেই ধর্মেরই হও না কেন, যে বর্ণেরই হও না কেন, যে শিক্ষাগত যোগ্যতারই হও না কেন, তুমি শিক্ষিত হও না কেন, অশিক্ষিত হও না কেন, তোমার যত সম্পদ থাকুক না কেন, তোমার কোনো সম্পদ না থাকুক কেন, তোমার একটি অধিকার থাকবে। অর্থাৎ তুমি তোমার প্রতিনিধি নির্বাচন করতে পারবে। তুমি যাকে প্রতিনিধি মনে করো যে সুষ্ঠু এবং তোমার জন্য কাজ করবে, তাকে নির্বাচন করতে পারবে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, শিক্ষা, অশিক্ষা, তারপরে তোমার সম্পদ নেই, এগুলার ঊর্ধ্বে তুমি যে ভোট দান করতে পারবে, সেটি হচ্ছে তোমার অন্যতম একটা রাজনৈতিক অধিকার। দেখো, তুমি যদি খেয়াল করো সুন্দর করে, এখানে আমাদের কি বলা আছে, ইউর ভোট ইজ ইউর ভয়েস। আমরা কি করি, একবার ভোট দিয়ে আমরা সব দায়িত্ব আমাদের এমপিদের উপরে দিয়ে দিই। 5 বছর আমরা মনে করি যে না, তিনি আমাদের হয়ে আমাদের এই নির্বাচনী এলাকা নিয়ে, আমাদের উন্নয়ন নিয়ে কথা বলবেন, কাজ করবেন। দ্যাট মিনস আমরা যদি বলি যে এই সময়ে কি বলছি, আমরা যদি একেবারে প্রথম ক্লাসগুলো খেয়াল করি, তাদেরকেই নাগরিক বলা হতো যারা কি করবে, সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করবে। আমরা কতজন সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করি এখন? সেই সময় তো তাহলে আরোই কম। আবার বলা হতো যারা চাকরি করে তারা করবে একসময়। এটা কিন্তু বিবর্তন হলো। এখন বলছে কি না, আমরা যে কোনো ভাবেই হোক, হয় ডিরেক্ট অর ইনডিরেক্ট, যেভাবেই হোক করব, আমরা আমাদের ভোট আমাদের ভয়েস দিয়ে করব, অর্থাৎ আমরা ভোটটা দিব। তাহলে এখানে আমরা সর্বপ্রথম বলছি যে আমাদের ভোটটা হচ্ছে আমাদের ভয়েস, অর্থাৎ আমাদের ভোটদানের অধিকার। এটি হচ্ছে অন্যতম একটি রাজনৈতিক অধিকার। দ্বিতীয়টা কি বলছি, স্থায়ীভাবে বসবাসের অধিকার। অর্থাৎ তুমি ওই দেশের নাগরিক, ওখানে তুমি স্থায়ীভাবে বসবাস করতে পারবে, স্থায়ী নাগরিক হিসেবে তুমি বসবাস করতে পারবে, ইচ্ছা করলে চলেও যেতে পারবে। হ্যাঁ, এটি হচ্ছে তোমার একটি রাজনৈতিক অধিকার। আরেকটা বললাম যে, আমি তো বললাম যে ভোট আমরা এতক্ষণ দিব, আমরা ভোটার, আমাদের অধিকার আমরা সরাসরি না দিয়ে ইনডিরেক্ট আমরা হচ্ছে সরকারের কাজে মনোনিবেশ করবো। বাট তোমাদের ভিতরে অনেকেই আছে, হয়তো বাংলাদেশের তোমরা প্রেসিডেন্ট হয়ে যাবে, হয়তো তোমরা বাংলাদেশের কোনো প্রান্তের প্রতিনিধি হয়ে যাবে, এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। আমাদের আছে, আমাদের রাজশাহী কলেজের অ্যালামনাস আছে। তোমরা যদি দেখো যে আমাদের রাজশাহী কলেজ এইচএসসি যেটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেখানে গত বছরের অনুষ্ঠানে আমাদের অনেক এমপি মন্ত্রী আসছেন যারা রাজশাহী কলেজের স্টুডেন্ট। তোমরাও একসময় হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হবে, সে কোয়ালিটি তোমাদের আছে। তাহলে আমরা বলছি যে আমরা এতক্ষণ বললাম যে সরাসরি, তাহলে তারা কি করছেন, তারা কিন্তু সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করছেন। আমরা যারা ভোটার, তারা ইনডিরেক্টলি আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের কাজে সম্পৃক্ত হচ্ছি। তোমাদের ভিতরে এক সময় অনেকেই আসবে যে যারা সরাসরি সম্পৃক্ত হবে, অর্থাৎ তুমি নেতা হবে, তুমি কি হবে, লিডার, তুমি দেশটাকে বা তুমি তোমার সেই নির্বাচনী এলাকাটাকে সমৃদ্ধ করবে। তাহলে কি করতে হবে, তোমাদের নির্দিষ্ট শর্ত মেনে নির্বাচন করতে দেওয়ার অধিকারটা হচ্ছে একটা রাজনৈতিক অধিকার। তুমি যদি সরাসরি অংশগ্রহণ করতে চাও, জনগণের প্রতিনিধি হতে চাও, তাহলে তোমাকে নির্বাচনে দাঁড়াতে হবে। সেই অধিকারটা কি অধিকার সুপ্রিয় শিক্ষার্থী? রাজনৈতিক অধিকার। এবার আমি বলছি আবেদন করার অধিকার, অর্থাৎ তোমার মানবিক বিকাশের জন্য কিছু সামাজিক অধিকার প্রাপ্য, কিছু অর্থনৈতিক অধিকার প্রাপ্য। এই সুযোগ সুবিধা প্রাপ্যতার জন্য তুমি অর্গানাইজেশন বা রাষ্ট্রকে লিখতে পারো, আবেদন করতে পারো। এটি তোমার রাজনৈতিক অধিকার। অর্থাৎ তুমি পাচ্ছ না, অর্থাৎ বা তোমার এলাকায় সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না, তুমি এটি কিন্তু জানাতে পারো, নির্দিষ্ট অর্গানাইজেশনকে জানাতে পারো। হ্যাঁ, এটি কিন্তু তোমার একটি অধিকার। সে অধিকারটি হচ্ছে আবেদন করার অধিকার, একটি রাজনৈতিক অধিকার। আবার বলি, সরকারি চাকরি লাভের অধিকার। সরকারি চাকরি লাভের অধিকারটি রাজনৈতিক অধিকার। অর্থাৎ সরকার যে অর্গানাইজেশন, সে অর্গানাইজেশনে তোমরা জানো যে সরকার একটি সংগঠন, সে সংগঠনে কিছু কর্মচারী বা কর্মকর্তা কাজ করেন। আমরা সবাই কি জনগণের, হ্যাঁ, আমরা সবাই জনগণের জন্য কাজ করি। অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা আছেন, কর্মচারী যারা আছেন, তারা
সরকারের হয়ে জনগণের জন্য কাজ করেন। এই সরকারি চাকরি লাভের যে অধিকার সেটি হচ্ছে তোমার একটি রাজনৈতিক অধিকার, অর্থাৎ সরকারের পার্ট তুমি হতে পারো। সেটার জন্য নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে এবং সেই নিয়মগুলোর দিকে তোমরা এগিয়ে যাচ্ছ। এবং এটি তোমরা জানো যে আমাদের সমাজে বা আমাদের এই আর্থসামাজিক বাংলাদেশের মতো বা এই সাউথ এশিয়ার দেশগুলোর আর্থসামাজিক অবস্থায় আমাদের সরকারি চাকরির কিন্তু একটি ভালো অবস্থান রয়েছে। সিকিউরিটি রয়েছে, ইকোনমিক ফ্যাসিলিটিস রয়েছে, অনেক সুবিধা রয়েছে এবং আমাদের সোশ্যাল স্ট্যাটাসও রয়েছে। সো তোমরা যারা ফার্স্ট ক্লাস চাকরি করতে ইচ্ছুক তারা এখন থেকে নিশ্চয়ই প্রিপেয়ার হবে এবং এই রাজনৈতিক অধিকারটা তোমরা যেন ভোগ করতে পারো সেই দিকে তোমরা সচেতন হবে। আরেকটি কথা হলো, আমরা তো এতক্ষণ বললাম দেশের ভেতরে সবকিছুই হচ্ছে। তুমি যখন দেশের বাইরে চলে যাচ্ছ তখন কি তুমি তোমার দেশের নাগরিক না? তুমি দেশের হয়ে কোনো দেশের কাজ করতে যাচ্ছ অন্য দেশে, তাহলে ওই দেশে তুমি সুষ্ঠু নিরাপত্তা পাবে, তোমার সবকিছু ঠিক থাকবে, এটির যে একটি অধিকার। তুমি কোনো বিপদে যদি পড়ো তাহলে তোমার দেশ সেখানে সহযোগিতা করবে, সেটি কিন্তু একটি রাজনৈতিক অধিকার। সেটির জন্য কি হতে পারে আমি যদি কয়েকটা উদাহরণ দেই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমাদের এমবাসিগুলো আছে, আমাদের রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশে থাকেন, তারা কিসের জন্য থাকেন? সেই দেশে বাংলাদেশের যারা আছেন তাদের দেখভালের জন্য থাকেন, তাদের সুবিধা অসুবিধা জানার জন্য থাকেন, বাংলাদেশের জন্য বাজার তারা সেখানে দেখেন এবং বাংলাদেশিদের জন্য সেখানে ভালো থাকতে পারে সেই বিষয়টা দেখেন। তাহলে সেই যে অধিকার সেটি একটি অন্যতম রাজনৈতিক অধিকার। তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের এই যে প্যান্ডেমিকের একদম প্রথম দিকে যে উন্নত বিশ্বের কিছু কিছু দেশের দেখবে যে জনগণ কিছু কিছু দেশে ছিল যে দেশে করোনার মহামারী আকারটা ছিল খুবই বেশি, তাহলে সেই দেশ বিশেষ বিমানে করে তাদের দেশের নাগরিককে তাদের দেশে ফেরত নিয়ে যাচ্ছিল। এটি কোন অধিকারের বলে? এটি সে দেশের রাজনৈতিক অধিকারের বলে, অর্থাৎ সে নির্দিষ্ট সময়ে বা অন্য দেশে থাকলেও সে কিছু অধিকার পাবে বা ওই রাষ্ট্র তার নিজের রাষ্ট্র তাকে কিছু সুবিধা দিবে, কি তার নিরাপত্তা বিধান করবে। এটি পাওয়ার অধিকারটাই হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বলছি? নিরাপত্তা লাভের অধিকার। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা হয়তো যারা দেখছো তারা এখানে একটু ভেবে দেখো যে সরকারের সমালোচনা করার অধিকার। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের ভিতরে হয়তো প্রশ্ন জাগছে। এর পরের ক্লাসে আমি তথ্য অধিকার আইন নিয়ে তোমাদের সাথে কথা বলবো পরবর্তী ক্লাসে। সেখানে হয়তো আমরা এটা বলবো যে তোমরা বলছো সরকারের সমালোচনা করা, ইয়েস এটা তোমার অধিকার, এটা কিন্তু আইনগত অধিকার। তুমি সুষ্ঠু এবং ভালো গঠনমূলক সমালোচনা কিন্তু যে কোনো জায়গায় করতে পারো। হুম, সেটা কিন্তু তোমার একটা অধিকার। তুমি তোমাকে যদি বলি এরকম একটা আছে, হাইড পার্ক নামে একটা জায়গা আছে, তুমি নিশ্চয়ই জানো, লন্ডন অথবা তুমি ইংল্যান্ডের কথা জানো, যে সেখানে একটা হাইড পার্ক বলে একটা জায়গা আছে, যে জায়গাটায় গিয়ে স্বাভাবিকভাবে সেই দেশের জনগণ সেখানে সবার সমালোচনা করতে পারে। হ্যাঁ, হাইড পার্ক বলে এটা, তোমরা গুগল করলেও দেখতে পাবে যে হাইড পার্কে সেখানে গিয়ে সবাই সমালোচনা, তাদের ইচ্ছা মতো তারা যাকে খুশি বলতে পারে, ভাষণ দিতে পারে, সবকিছু বলতে পারে। হ্যাঁ, সেখানেও আছে, উন্নত বিষয় আছে, আমাদের তো আছে, আমাদেরও আছে, সরকারের সমালোচনা করতে পারবো। অর্থাৎ গঠনমূলক সমালোচনা মানে কি? আমাদের যে একটা ধারণা সমালোচনা মানে শুধু নেগেটিভ দিক না, সমালোচনা মানে কিন্তু শুধু নেগেটিভ দিকে আলোচনা না। সমালোচনাটা হচ্ছে কোনো কিছুর পজিটিভ এবং নেগেটিভ দুইটাই একসাথে আলোচনা করা। এবং সমালোচনার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমালোচনা সবসময় অ্যাডভাইস দেয় যে এটি এই আছে, এটি এই হলে ভালো হতো, বা এটি করা যায় কিনা, বা এটি আমাকে 10 ভাগ সুবিধা দেয়, এটি যদি আমরা একটু ঘুরিয়ে লিখি বা একটু ঘুরিয়ে দেই তাহলে এটা আমাকে 15 ভাগ সুবিধা দেবে। এটি হচ্ছে সমালোচনা। সমালোচনা মানে এই না যে না এটা খারাপ, এটা চলবেই না, এটা কোনোভাবে চলনসই না। তাহলে সমালোচনা কি? তোমাকে বলতে হবে এটা খারাপ, কেননা এই কারণে খারাপ, আমাদের অসুবিধা করছে, তাহলে এটার জন্য আমরা যদি এইটা করি তাহলে এই খারাপটাকে আমরা ভালো করতে পারি। হ্যাঁ, এটি হচ্ছে সমালোচনা। গঠনমূলক সমালোচনা। অর্থাৎ আমরা শুধু শুধু না 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 বা খারাপ খারাপ খারাপ, এটা কিন্তু সমালোচনা না, এটা পরশ্রীকাতরতা। হ্যাঁ, সমালোচনা আর পরশ্রীকাতরতা একটা আলাদা। সমালোচনাটা হচ্ছে তুমি বলবে এটা খারাপ কারণ এটি আমার বা নাগরিকের অসুবিধা করছে, এটি ভালো হতো যদি এই এই জিনিসগুলো এর ভিতরে নিয়ে আসা হতো, এটি হচ্ছে সমালোচনা। অর্থাৎ তুমি যদি গঠনমূলক সমালোচনা করো তাহলে যে অর্গানাইজেশন বা যে প্রতিষ্ঠান, যে ব্যক্তি, যে সমাজ তোমাকে সে সুবিধাটা দিচ্ছে তার একটি ইম্প্রোভাইজ করা বা তার একটি ইমপ্রুভ করার সুযোগ আসে, যে না এর পরবর্তীতে আমরা ওই জিনিসগুলো যদি এখান থেকে আপডেট করে দেই তাহলে সেটা সবার সুবিধা নিয়ে আসবে বেশি। এটি হচ্ছে সমালোচনা এবং গোটা বিশ্বেই হয়। ফিডব্যাক নেই যে তুমি একটা সেবা দিলে সেই সেবাটা ভালো হলে। এখন আমাদের দেশে একটি বা আমাদের একটি প্রচলিত আছে যে আমরা শুধু মনে করি খারাপ কিছু হলেই তাকে সমালোচনা করতে হবে, অর্থাৎ খারাপ কিছু হলেই আমাদের একটা কমপ্লেন লিখতে হবে বা একটা কমেন্টস লিখতে হবে। না, উন্নত বিশ্বে তুমি দেখবে বা ভালো জায়গায় দেখবে সুশীল সমাজটা কি করে, ভালো জিনিস হলেও তাকে থ্যাংক ইউটা দিয়ে যায়। অর্থাৎ এই অ্যাকনলেজমেন্টটা থাকে যে ঠিক আছে আপনি এই জিনিসটা খুবই ভালো করেছেন,
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করেছেন, আমার খুব ভালো লাগছে আপনার এই জিনিসটা দেখে। এটি বললে হয় কি, এটি বললে হয় কি, তার কাজ করার স্পৃহাটা বেড়ে যায়। তিনি মনে করেন যে না, সরাসরি আমার এই কাজটি আমার প্রতিবেশী বা আমার সমাজের জন্য লাগছে। তুমি যেমন দেখো, আমরা যেমন মনে করি, আমরা যারা শিক্ষার্থীরা আছে, দেখো মা বাবাকে খুশি করতে খুব বেশি কি লাগে, মাকে শুধু বললেই হয় মা আজকে খাবারটা খুবই চমৎকার, তুমি খুব মজা করে খাচ্ছ, শুধু মুখ দিয়ে যদি একটু বলো যে মা আজকে খুবই চমৎকার হয়েছে, তিনি কিন্তু অনেক খুশি হন। এটি কিন্তু একটি গঠনমূলক ফিডব্যাক। হ্যাঁ, তুমি তোমার ছোট ভাইকে বলতে পারো যে তুমি এটা এটা করলে এটা খারাপ, তুমি এটা করো তাহলে এটা ভালো। এটি হচ্ছে সমালোচনা। অর্থাৎ আমরা অ্যাকনলেজ করব, শুধু খারাপ হলেই বলবো যে না এটা এটা ঠিক করতে হবে তা না, ভালো হলেও বলবো না এটা 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 খুবই ভালো, এই করলে আরো বেশি ভালো করা যায়। এই যে সমালোচনা, এটি করার অধিকার তোমার সরকার দিছে বা আইন দেয়, সেটি হচ্ছে সরকারের সমালোচনা করার অধিকার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমরা বলছি যে আমাদের পজিটিভ, এক কথায় হচ্ছে আমরা যদি একেবারে জিস্ট বলি, তাহলে আমাদের পজিটিভ আউটলুক হতে হবে। হ্যাঁ, আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। এটি হচ্ছে সমালোচনা। অর্থাৎ আমরা শুধু আমাদের স্পিচ ওরিয়েন্টেড হব না, যে আমরা বলবো না, আমরা বলি দেখো গ্রেটম্যানরা কি হয়, তারা থিঙ্কার কম হয়, আর তারা কি হয়, মোর ডুয়ার হয়, তারা কাজ করতে বেশি পছন্দ করে। তাহলে এটি হচ্ছে আমাদের মূলত আজকের যে শিখন ফল ছিল, শিখন ফলের শেষ অংশ। অর্থাৎ আমরা বললাম আমরা শ্রেণী বিভাগ, তা তোমরা বলতে পারবে সে শ্রেণী বিভাগের ভেতরেও আমরা কি কি থাকবে, সেটিও তোমরা শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জেনেছো। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ার চেষ্টা করলাম সুপ্রিয় শিক্ষার্থী, সেইগুলা থেকে আমাদের কিন্তু মূল্যায়ন থাকবে অবশ্যই। তোমাদের আমরা বলেছি ক্লাসের প্রথমেই আমাদের পাঠ পরিকল্পনায় যে আমাদের লার্নিং আউটকামের পরে একটা ইভ্যালুয়েশন থাকে, হোমওয়ার্ক থাকে, এবং আমরা কিছু কথা বলি। এইবার আমরা কিছু ইভ্যালুয়েশনের দিকে যাই। তোমরা কিছু, তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নটি দুইভাবে তোমাদের উত্তর দেওয়ার একটি উপায়। প্রথম উপায়টি হচ্ছে আমি বলছি তোমরা কমেন্টসেই লিখো, সবচেয়ে ভালো হয় গুগল ক্লাসরুমে তোমরা এটা লিখো। অর্থাৎ তোমরা যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত গুগল ক্লাসরুমে অ্যাড হওনি, তোমরা যে শিক্ষার্থী হয়েছো তার বন্ধুদের যোগাযোগ করে সে ক্লাসে তোমরা অ্যাড করে নাও, কারণ সেখানে তোমাদের হোমওয়ার্ক যাচ্ছে, সেগুলো মার্কিং হচ্ছে। আমি অলরেডি 5, 10 এবং 25-এর 3টা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিয়েছি, অনেকে সেটা সাবমিট করেছো। তো যারা পারছে না তারা তো পেছনে পড়ে থাকছে, তাহলে তাদেরকে একটু জানাও। আর বললাম ভালো করার সার্থকতা হচ্ছে সবাইকে নিয়ে ভালো করার, কম্পিটিশন করার মজা হচ্ছে সবাইকে নিয়ে কম্পিটিশন করা। তাহলে সবাইকে যুক্ত করো। আমাদের প্রথম ইভালুয়েশন বা প্রথম প্রশ্ন হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, ভোটদান ও নির্বাচনের প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার? তোমরা সেগমেন্টটা খেয়াল করো, আমাদের সেগমেন্ট কি ছিল, এই পাশে একটা সেগমেন্ট ছিল, বেশ কিছু অধিকার ছিল। তারপরে আমরা এখানে 2টা সেগমেন্ট ছিল এই পাশে, হ্যাঁ, নৈতিক এবং আইনগত, এবং তাদের একেবারে হেডিং ছিল কি, অধিকার। আমরা যে অধিকারটা পড়ছি ওর ভেতরে কিন্তু এই যে এখানে অনেক সেগমেন্ট ছিল, সামাজিক, তারপরে হচ্ছে আমরা যদি বলি অর্থনৈতিক, তোমরা বলতে থাকো। সামাজিক, আমরা একটু রিক্যাপিচুলেট এখনই হয়ে যাক। সামাজিক ছিল সর্বপ্রথম, তারপরে ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, তারপরে ছিল সাংস্কৃতিক, ধর্মীয় এবং ব্যক্তিগত, এগুলো ছিল। তাহলে এই যে ভোটদান ও নির্বাচনের প্রার্থী হওয়া কোন অধিকার, এটি তোমরা লিখে ফেলো, এবং আমি জানি তোমরা এটি সবাই পারবে, এবং এটি হচ্ছে রাজনৈতিক অধিকার। এই জায়গা থেকে আমার দ্বিতীয় মূল্যায়ন, সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় মূল্যায়নটা কি, মূল্যায়ন বা তোমাদের জন্য প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে তোমরা দেখো এখানে বলছি রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার। অর্থাৎ সেগমেন্টটা খেয়াল করো, এই সেগমেন্টে ছিল রাজনৈতিক অধিকার, তার আগে 2টা সেগমেন্ট ছিল। আমার প্রশ্নটা হচ্ছে ওই রাজনৈতিক অধিকারটি এই 2টা সেগমেন্টের ভিতরে কোন সেগমেন্টের ভিতরে পড়ে। হ্যাঁ, তাহলে রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার, এটি কি নৈতিক অধিকার? অর্থাৎ এটি তুমি আমি কি বলবো, অপশনাল, তুমি করলে ভালো না করলে না, না এটি আইনগত, অর্থাৎ আইন এটাকে গ্যারান্টি দেয়, অর্থাৎ আইন এটাকে তোমার কাছে, তুমি এটা পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হতে পারো। তোমাদের কি এখানে হবে, ওই 2টা সেগমেন্টের ভিতরে উত্তরটা হবে, অর্থাৎ আমাদের অধিকার ছিল, তারপরে 2টা ছিল নৈতিক এবং আইনগত, এই 2টা বিষয় থাকবে। তাহলে তোমাদের উত্তরটা দিয়ে যাও যে রাজনৈতিক অধিকার নাগরিক কোন শ্রেণীর অধিকার, অর্থাৎ অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, ব্যক্তি অধিকার, এইগুলা নাগরিকের কোন শ্রেণীর অধিকার, আইনগত না নৈতিক? তোমরা একটু লিখবে সুপ্রিয় শিক্ষার্থী, এবং আমি জানি তোমরা সবাই মনোযোগ সহকারে যারা ক্লাস করছো তারা সবাই এই প্রশ্নের উত্তরটি পারবে, এবং পরবর্তীতেও যারা এই ক্লাসটি করবে তারা ক্লাসের উত্তরটি দেওয়া অবশ্যই চেষ্টা করবে। তাহলে এটা ছিল আমাদের মূল্যায়ন, এটির উত্তর আমরা নিশ্চয়ই দেখব, এবং তোমরা সবাই জানছো। এবং এর সাথে সাথে তোমাদের আমরা আবারও বলে দেই যে অ্যাডভান্স স্টুডেন্টরা সব সময় কি করে, যারা ভালো স্টুডেন্ট, যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, তারা প্রতিটা কোর্সের জন্য আলাদা করে এক্সারসাইজ বুক রেডি করে, সেগুলো আমরা যে মূল্যায়নগুলো রাখি সেই মূল্যায়নগুলো তারা লিখে রাখে, কারণ পরবর্তীতে তাদের এক্সাম বা তাদের অ্যাসাইনমেন্টের জন্য এই মূল্যায়নগুলো
একটু কাজে দেয়, তোমরা ইম্পর্টেন্টও ধরে নিতে পারো। সো এগুলো তোমরা একটু লিখে রাখবে, এবং এগুলো রাখবে আরেকটি কারণ, আমরা দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষের কোনো বই পড়বো না, একটা বিশাল গ্যাপ চলে যাবে কয়েক মাসে, দ্বিতীয় বর্ষের বইগুলো পড়বো। তাহলে আমরা যখন দ্বিতীয় বর্ষে শেষ করে ফাইনাল পরীক্ষার জন্য প্রথম এবং দ্বিতীয় বর্ষের বইগুলা দেখবো, তখন প্রথম বর্ষের এই নোটগুলো দেখলে আমাদের খুব দ্রুত মনে পড়বে। সেই জন্য আমরা বরাবরের মতো শিক্ষার্থীদের যে উপদেশটা দেই, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এগুলো একটি সুন্দর খাতায় এগুলা নোট করে রাখবে, লিখে রাখবে। এবার হোমওয়ার্ক চলে আসছে। আমি জানি তোমাদের হোমওয়ার্কটা কি তোমরা জানো, এবং বললাম এই চ্যাপ্টারের প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত একটি হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কটা তোমাদের গুগল ক্লাসরুমের 25 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট। তোমরা অনেকে এটা করছো, সেটা কি সেটি আমরা একটু দেখি। গুগল ক্লাসরুম, আমি আবারও বলছি, তোমরা কিন্তু গুগল ক্লাসরুমে এটা 25 মার্কের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তোমরা যারা মিস করবে তারা 25 মার্কস মিস করবে। তাহলে তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করবে, জাতিসংঘ স্বীকৃত যে মানবাধিকারগুলো আছে সেগুলা একেবারে পয়েন্ট দিয়ে বা আর্টিকেল দিয়ে লিখে, শুধু লিখা না, লিখে আমাকে তো অবশ্যই পিডিএফ করে আমাকে অ্যাটাচ করবে, ওখানে গুগল ক্লাসরুমে জমা দিবে, এবং এটা অবশ্যই তোমরা মেমোরাইজ করবে। তোমাদের যখন আমরা লাইভ ক্লাস নিব, বা অর্থাৎ আমরা ফেস টু ফেস ক্লাস নিব, তখন কিন্তু এগুলোর একটা কম্পিটিশন থাকবে, এবং আমরা অবশ্যই সেই ক্লাসে এগুলো তোমাদের ধরবো। এবং খুবই আমরা বলে দিচ্ছি, তোমরা যারা এই যে দিনের কাজ দিনে করছো না, তোমরা যারা প্রোক্রাস্টিনেট করছো, মানে আজকে করব না কালকে করব, তারা কিন্তু ভীষণ ঝামেলায় পড়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। সো তোমরা সেগুলো লিখো, লিখে সেগুলোকে ছবি তুলে পিডিএফ করে আমাকে পাঠাও, এবং সেগুলোকে মেমোরাইজ করো। এগুলোর অবশ্যই তোমাদের মূল্যায়ন হবে। আমি আবারও বলছি, প্রথম ক্লাস থেকে আজকে দ্বিতীয় ক্লাস এবং এই চ্যাপ্টারের যতদিন ক্লাস হবে, আমাদের হোমওয়ার্ক একটাই, অর্থাৎ জাতিসংঘ স্বীকৃত মানবাধিকারগুলো মেমোরাইজ করা, লিখা, এবং তোমরা গুগল ক্লাসরুমে যাও, সেখানে 25 মার্কের অ্যাসাইনমেন্ট সেটা দেয়া, সেটা কমপ্লিট করো এবং মেমোরাইজ করো। এবং যাদের হয়ে গেছে তাদের আমার উপদেশ, তোমরা বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের যে পার্টটি রয়েছে, মৌলিক অধিকারের যে ধারাগুলো রয়েছে, সেগুলো তোমরা অ্যাটলিস্ট শিরোনামগুলো মেমোরাইজ করে ফেলো। হ্যাঁ, এবং এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, গুগল ক্লাসরুমে স্ট্রিমেও তোমরা লিখতে পারো, এখানেও লিখতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের ফিরতি মেল দেবার জন্য। এইবার আমরা বলছি, একেবারে ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি সুপ্রিয় শিক্ষার্থী। আমরা গত ক্লাসে বলার চেষ্টা করেছিলাম, এই ক্লাসে বলছি যে আমরা একটু বক্সের বাইরে চিন্তা করব। তোমরা কি বলছিলাম, শুধু ফেসবুক আর মেল আর গুগল ক্লাসরুমে থাকবো না, আমরা একটু কলেজের ওয়েবসাইট দেখবো, আমরা শিল্পকলা একাডেমির ওয়েবসাইট দেখবো। এখানে অনেক কিছু আমাদের মুজিব বর্ষ হয়ে আজকেই তোমরা দেখবে যে একটা নোটিশ হয়েছে আজকে, যে নোটিশটা হচ্ছে যে আমরা রচনা প্রতিযোগিতা, এখানে হ্যাঁ, যে রচনা প্রতিযোগিতা, এই রচনা প্রতিযোগিতা তোমরা অনলাইনেই জমা দিতে পারবে। অর্থাৎ তোমরা বাসায় বসে যেগুলো করছো, আমরা যেগুলো পড়াচ্ছি এর ভিতর থেকে যে বিষয়গুলো আসে, রচনা লিখবে এবং ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা অনলাইনে জমা দিবে। এগুলো তাহলে কেন দরকার তোমাদের মনে হতে পারে, ঠিক আছে আমার দরকার কি, সবাই করবে কেন? এগুলো দরকার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে চাও, যারা ইসিএ বলে আর কি, হ্যাঁ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ পড়ালেখার বাইরেও তোমার যে লিডারশিপ কোয়ালিটি আছে, এটা কিন্তু বড় একটা পার্ট। যারা একটু খোঁজ খবর রাখো তারা দেখবে যে বিদেশে অ্যাডমিশনের এটা কিন্তু বড় একটা প্রসেস। ইউ আর নট you will not be qualified without having a very good ECA qualities, মাথায় রেখো। মানে ওইটা একটি বড় একটা পার্ট। তুমি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু কখনো চার দেওয়ালের বাইরে যাওনি, কোনো ভলেন্টিয়ারি কাজ করোনি, সমাজে কোনো তোমার প্রভাব নেই, তোমার এলাকায় কোনো ওয়েলফেয়ার তুমি কাজ করো না, তুমি কোনো ভলেন্টিয়ারি কাজ করো না, এটি কিন্তু হলে হবে না। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হলে বা ভালো জায়গায় যেতে হলে তোমাকে কিন্তু পড়ালেখার পাশাপাশি এই কাজগুলো করতে হবে। করলে তোমাদের লাভ হয় কি, তোমাদের মন বড় হয়, তোমাদের কাজের দক্ষতা বাড়ে, তোমাদের লিডারশিপ কোয়ালিটি বাড়ে, এবং এগুলা কিন্তু হয়। আমাদের অনেক শিক্ষার্থী এখন, যারা বিগত শিক্ষার্থী ছিল, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা আন্ডারগ্রেড করছে, তারা অনার্স করছে, তারা কিন্তু এই কাজে ছিল, তারা ডিবেটে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, এখানে তোমরা অনেক অলিম্পিয়াড হয়, এই যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, রচনা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করে। তাহলে তোমাদের বলছি, দেখো এইগুলাতেও তোমরা হয়, ওই একটি রচনা করতে গিয়ে দেখবে তোমার অনেক জ্ঞানের দ্বার খুলে যাবে, অনেক বিষয় জানতে পারবে, তোমরা অ্যাডভান্স হয়ে যাবে। এইগুলা যারা করবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে থাকবে, তারাই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে থাকবে, তারাই এই সরকারি চাকরির ক্ষেত্রে প্রথমে থাকবে, এবং সর্বোপরি মানুষ হিসেবে তোমরা প্রথম সারিতে থাকবে। এটি যেটি সবচেয়ে বড় দরকার, মানুষ হিসেবে। হ্যাঁ, তুমি ভালো মানুষ হবে, তোমার দ্বারা তোমার সমাজ, রাষ্ট্র, জাতি উপকৃত হবে, তোমার প্রতিবেশী উপকৃত হবে, তোমার পাশ উপকৃত হবে, সবাই উপকৃত হবে। এটি না হতে পারলে কিন্তু হয় না। হ্যাঁ, তাহলে আমরা এটা চেষ্টা করব। এবং আমরা প্রতিজন বলে আসি
যে আমরা প্রতিদিন চেষ্টা করব, দেখো তোমরা যে লেভেলে আছো একটি করে হলেও ভালো কাজ করতে, অনেক ভালো কাজ করা সম্ভব, এবং সেগুলো পারলে তোমরা ডকুমেন্ট রাখার চেষ্টা করবে যে তোমরা একটা ভলেন্টিয়ারি করছো, বা তোমরা কয়েকটা বন্ধু মিলে এই সময়ে, করোনার সময়ে তোমরা মাস্ক বিতরণ করছো, সচেতনতা অবলম্বন করার জন্য বলছো। এগুলো যদি তোমাদের ডকুমেন্ট থাকে, তাহলে এগুলো তোমরা বিদেশের বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইয়েল, এমআইটিতে যখন অ্যাপ্লাই করবে, তখন এগুলো তোমরা দিতে পারবে যে এই যে করোনার সময়ে আমাদের পড়ালেখার পাশাপাশি আমরা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই হেল্পগুলো করেছি, এগুলো তার ডকুমেন্টস। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক দরকার হয়। এবং আমরা এখন থেকে বলছি যে তোমরা অবশ্যই কাইন্ড হবে সর্বপ্রথম নিজেদের প্রতি, এবং অবশ্যই তোমাদের সমাজ রাষ্ট্রের প্রতি। তাহলে তোমরা যেটা করো যে আমাদের এই ওয়েবসাইট বা রাজশাহী কলেজের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে যে নোটিশগুলো আসে, যে কম্পিটিশনগুলো হয়, সেই কম্পিটিশনে তোমরা অংশগ্রহণ করো। এবং আমাদের 50টি ক্লাবের বিভিন্ন প্রোগ্রাম জুম অ্যাপসের মাধ্যমে হয়। তুমি যদি সেই প্রোগ্রামের লিঙ্কটা পাও, তাহলে তোমরা সেখানে অ্যাড হয়ে যেতে পারবে, এবং তোমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়। সামনে বিজয় দিবসের বিভিন্ন ডিবেট প্রোগ্রাম আমাদের অনলাইনে হবে, কবিতা উৎসব হবে, রচনা প্রতিযোগিতা হবে। আশা করব তোমরা যারা অ্যাডভান্স আছো, যারা নিজেদেরকে বিশ্বমানের হিসেবে পরিচিত করতে চাও, নিজেদেরকে দেখতে চাও, তারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এখানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। এটি মূলত আজকে আমাদের ক্লাস ছিল, সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা যেটা বলছি, সর্বপ্রথম আমরা বলবো যে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, বিকজ ইউ আর দি স্টুডেন্টস অ্যান্ড ইউর ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি, অ্যান্ড সেকেন্ড ইজ ইউর ইসিএ। দ্যাট মিনস তুমি তোমার পড়া বাদ দিয়ে আবার তুমি ভলেন্টিয়ারিং করতে চলে যাও না। তোমার যেটা কাজ সেটি সুন্দরভাবে সম্পন্ন করার পরে দেন ভলেন্টিয়ারিং সামথিং। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পড়াটা করব। সামনে পরীক্ষা চলে আসছে তোমাদের, পঞ্চম চ্যাপ্টারে যেগুলো পড়ছি, হোমওয়ার্কগুলো করো। সেগুলো শেষ করার পরে তোমাদের অনেক সময় থাকলে পরিবারকে সময় দাও, সবাইকে সময় দাও, এবং নিজে সুস্থ এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো। তাহলে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আশা করছি তোমরা ভালো থাকবে, তোমরা নিজেদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে, ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে, এবং আশা করব যে প্রতিদিন একটা মানুষ হলেও যেন তোমার দ্বারা উপকৃত হয়, সেটা কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, অনুভূতি দিয়ে হোক, সেটি তোমরা চেষ্টা করবে। তোমাদের সবার সুন্দর জীবন কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।